সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে অনার্স দ্বিতীয় বর্ষ চিরায়ত বলবিদ্যার পরিবর্তনের নীতি ও ল্যাগ্রাঞ্জের সমীকরণ অধ্যায় থেকে একটি প্রশ্ন আলোচনা করব। হ্যামিল্টনের নীতি থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রতিপাদন। Deduction of Newton's second law of motion from Hamilton's principle. তো এই হ্যামিল্টনের নীতি থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রতিপাদনের জন্য আমরা একটি সিস্টেম বিবেচনা করি, যে সিস্টেমটি গতিশীল আছে। ধরি গতিশীল কোনো ব্যবস্থার ভর m ব্যবস্থাটির অবস্থান ভেক্টর, অর্থাৎ যে জায়গায় অবস্থিত তার অবস্থান নির্দেশক ভেক্টর আর ব্যবস্থাটির উপর ক্রিয়ারত বাহ্যিক বল F, এই F বলের জন্য অর্থাৎ F বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুটি বা কণা সিস্টেমটি dt সময়ে ডেলার পরিমাণ সরণ হয় ডেলার। তাহলে ব্যবস্থাটির ল্যাগ্রাঞ্জিয়ান ল্যাগ্রাঞ্জিয়ানকে L দ্বারা প্রকাশ করা হয়। ল্যাগ্রাঞ্জিয়ান L হলে হ্যামিল্টনের পরিবর্তনের নীতি অনুসারে পাই, হ্যামিল্টনের পরিবর্তনের নীতিটা হলো ডেল্টা ইন্টিগ্রেশন t1 থেকে t2, অর্থাৎ t1 সময় থেকে t2 সময়ের মধ্যে ল্যাগ্রাঞ্জিয়ানের ইন্টিগ্রেশন, সময়ের সাপেক্ষে ল্যাগ্রাঞ্জিয়ান ইন্টিগ্রেশন 0 হবে। এটা হলো হ্যামিল্টনের পরিবর্তনের নীতি। বা আমরা যদি t1 থেকে t2 ডেল্টা L dt লিখতে পারি, অর্থাৎ L dt এর পরিবর্তন আর ইন্টিগ্রেশন অফ L dt এর পরিবর্তন একই। ইন্টিগ্রেশন করে পরিবর্তন নির্ণয় করা আর পরিবর্তিত রাশিটার ইন্টিগ্রেশন বা সমাকলন করা একে এইভাবে লেখা যায়। তাহলে আমরা জানি আবার ল্যাগ্রাঞ্জিয়ান L মানে হলো সিস্টেমটির গতিশক্তি এবং বিভব শক্তির অন্তরফল, অর্থাৎ L = t - b dt = 0। অর্থাৎ এখানে কোনো একটি সিস্টেম, মনে করি এই সিস্টেমটি একটা সময়ের সাথে গতিশীল আছে,
তো সময়ের সাথে যদি গতিশীল থেকে মনে করি এই সিস্টেমটি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গেল টি সময়ের মধ্যে, পি থেকে কিউ, এটা হলো কিউ। তাহলে এই পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাওয়ার জন্য তার সময় মনে করি T1 থেকে T2। এখন এই পি থেকে কিউ বিন্দুতে যাওয়ার জন্য সে এই পি থেকে কিউ সরাসরি যেতে পারে, এদিকে যাওয়া যায়, যেতে পারবে, এদিকে যেতে পারে, তো যে কোনো দিকে ইচ্ছা অনেকগুলো দিকে সে যেতে পারবে। তো এই রোডটারে আমি মনে করি আর, এই রোডটারে মনে করি আর প্রাইম, এবং এই রোডটারে মনে করি আর ডাবল প্রাইম। তো আমি তিনটা রোড দেখালাম, অর্থাৎ সে যে কোনো দিকেই পি থেকে কিউ বিন্দুতে যেতে পারবে, কিন্তু তার যে ডিসপ্লেসমেন্ট বা সরণ সবসময় পি কিউ, অর্থাৎ সরলরৈখিক দূরত্ব দুটি বিন্দুর সরণটা সবসময় ফিক্স থাকবে, ধ্রুব থাকবে, কিন্তু তার সময় ভিন্নতা সত্ত্বেও, অর্থাৎ বিভিন্ন উপায়ে যাওয়া সত্ত্বেও তার সরণটা সবসময় একটা ফিক্সড দূরত্ব, অর্থাৎ পি কিউ দূরত্বটা, পি কিউ ডিস্টেন্সটা। তাহলে এই গতিশীল অবস্থার জন্য তার যে এই সরণের জন্য তার গতিশক্তি এবং বিভব শক্তির যে ব্যবধান, সেই ব্যবধানটা হলো, অর্থাৎ গতিশক্তি থেকে বিভব শক্তিতে বিয়োগ দিলে যে রেজাল্টটা, সেই রেজাল্টটা হলো এল, অর্থাৎ এল ইকুয়াল টু টি মাইনাস বি। যেহেতু এল ইকুয়াল টু টি মাইনাস বি, টি হলো গতিশক্তি আর ভি হলো বিভব শক্তি। টি হলো গতিশক্তি, ভি হলো বিভব শক্তি, এল হলো ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারি T1 টু T2, ব্র্যাকেটটা উঠিয়ে দিলে হবে ইন্টিগ্রেশন ডেল টি মাইনাস ডেল ভি ব্র্যাকেট ডিটি ইকুয়াল টু 0। এখন এই সমীকরণটাকে আমরা দিই 1 নম্বর সমীকরণ, এটাকে দিয়ে আমরা 1 নম্বর সমীকরণ। আবার ব্যবস্থাটির গতিশক্তি, এখন বিভব শক্তি এবং গতিশক্তি আমরা আলাদাভাবে দেখাবো। গতিশক্তি ধরিয়ে প্রথমে, আবার ব্যবস্থাটির গতিশক্তি, গতিশক্তি হলো টি, গতিশক্তি টি যেগুলোটা আমরা জানি আপ এম বি স্কোয়ার, টি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এখন আমরা এখানে এই আমরা পরে আসছি এর আগের অধ্যায়গুলোতে, এই বেগ ভিকে আমরা আর ডট দ্বারা লিখতে পারি, বেগ ভিকে আমরা আর ডট দ্বারা লিখতে পারি। যেহেতু ভেক্টর রাশি, আমরা এটা গতিশক্তির মান নির্ণয় করব, টি পরম মান দিব, আমরা পরম মান দিয়ে স্কোয়ার দিব, আর ডট মানে বেগ। তাহলে এখানে আমরা যেহেতু গতিশক্তি নির্ণয় করেছি, গতিশক্তি আমার লাগবে হলো ডেল টি, গতিশক্তির পরিবর্তন। তাহলে এই গতিশক্তির পরিবর্তন বা ডেল টি ইকুয়াল টু, আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হাফ এম হলো ধ্রুবক, হাফ এমটা ধ্রুবক থাকবে, আর ডট স্কোয়ার মানে 2 আর ডট ডেল আর, 2 আর ডট ডেল আর, যেহেতু দুটো ভেক্টর আছে তাদের ডট গুণন। তো এখানে কি হলো, এই আমরা মূলত এখানে ডিফারেন্সিয়েট করছি হলো আর স্কোয়ারকে, আর ডট স্কোয়ারকে, তার মানে এই আর ডট স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, আর ডট স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। এই আর ডট স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মানে প্রথম হলো আগে কি করতে হবে, আর টু দ্য এক্স টু দ্য পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন সূত্র, এক্স টু দ্য পাওয়ার এন মানে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ 2 মাইনাস 1, এবং এটা হলো পাওয়ারের ডিফারেন্সিয়েশন। পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার পর আবার এই যে চলকটা আছে, চলকটা হলো আর ডট, এই আর ডটকে ডিফারেন্সিয়েট করতে পারে, মানে আর ডট ডেল আর ডট,
অর্থাৎ এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করলে আমরা যেমন এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয় 2x dx, এই ফর্মুলা 2x dx এরকম, অর্থাৎ 2r ডট ডেল আর ডট অনুসারে 2x dx মানে 2r ডট ডেল আর ডট হলো 2x dx। এই ফর্মুলা অনুসারে এখানে ডিফারেন্সিয়েট করা হয়েছে। তাহলে এখন এই আমরা এখানে এটার 2 নম্বর সমীকরণ ধরি, গতিশক্তির পরিবর্তন নির্ণয় করলাম, তারপর আমরা বিভব শক্তির মান বাই করব। এখন আবার ব্যবস্থা কর্তৃক সরণ ঘটছিল ডেল আর, এখানে সরণটা হলো ডেল আর। এই ডেল আর সরণের জন্য কৃত কাজ, সরণ ঘটাতে কৃত কাজ ডেল আর সরণের জন্য কৃত কাজ হলো ডেল আর এর জন্য কৃত কাজ হলো ডেল ডব্লিউ। তো ডেল ডব্লিউ হলো প্রযুক্ত বলটা ছিল এফ, ব্যবস্থার উপর প্রযুক্ত বল ছিল এফ এবং ডট ডেল আর মানে সরণ, অর্থাৎ এফ এক্স, ডেল আরটা হলো সরণ আর এফটা হলো এক্স, এফটা হলো বল, অর্থাৎ বল এবং সরণের গুণফল হলো কৃত কাজ। যেহেতু সরণ ক্ষুদ্র তাই কাজটা হবে ক্ষুদ্র ডেল ডট, আর ডট গুণন মানে স্কেলার রাশি, এই জন্য এর উপর ভেক্টর হবে না। তার মানে এই হলো আমাদের কৃত কাজ। এখন এখানে এই কৃত কাজ যদি প্রযুক্ত বলটি সংরক্ষণশীল বল হয়, যদি প্রযুক্ত বল সংরক্ষণশীল হয় তাহলে এখানে আমরা লিখতে পারি, আমরা একটা সূত্র পড়ছি সংরক্ষণশীল বলের সংজ্ঞা অনুসারে। সেই সংজ্ঞাটা হলো কি, আমরা যদি এটার একটু ঘুরাই লিখি, ইকুয়াল টু, তোমরা তো পড়ছো যে এরকম এফ ইজ ইকুয়াল টু বল ডেল বি বাই ডেল আর, অর্থাৎ বিভবের ঋণাত্মক নতিমাত্রাকে বল বলা হয়। বিভবের ঋণাত্মক নতিমাত্রা এটা হলো বি, এই বিটা হলো বিভব, এই বিভবের ঋণাত্মক নতিমাত্রা অর্থাৎ সরণের সাপেক্ষে বিভবের পরিবর্তনের ঋণাত্মক মানকে বলা হয় বল। সরণের সাপেক্ষে বিভবের পরিবর্তনের ঋণাত্মক মানটাকে বলা হয় বল। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল আর, বিভব একটা স্কেলার রাশি তাই তার উপরে কোনো ভেক্টর হবে না, ডেল বি বাই ডেল আর তাহলে হলো ইন্টু ডেল আর অথবা এটাকে আমরা অনেক সময় এভাবে লিখি মাইনাস এই ডেল বি, এভাবে লিখতে পারি, ভেক্টর সাইন দিলে এইভাবে হবে। এইভাবেও দেখবা বইয়ের মতো তোমরা পড়ছো হয়তো দ্বিতীয় সম্ভবত ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের মধ্যে এই প্রমাণটা আছে। সংরক্ষণশীল বলের অথবা অনার্স ফার্স্ট ইয়ারের বলবিদ্যার মধ্যে ছিল সংরক্ষণশীল বলের সংজ্ঞা ছিল এটা এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি। তো এইভাবে ওটা ডেল ডেল আর অর্থাৎ আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড একত্রে বলা হয় ডেল। তার ডেল ইজ ইকুয়াল টু আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এরকম একটা প্রশ্ন। এটারে একত্রভাবে ডেল ডেল আর লেখা হয়, ডেল ডেল আর। তো এইভাবে আমরা লিখতে পারি, যেহেতু ডেল ডব্লিউ স্কেলার তাই আমরা স্কেলার এককে লিখছি, সবগুলোকে স্কেলারে লেখা যায়। তখন এই ডেল আর কাটা গেলে এটাকে লেখা যায় মাইনাস ডেল ভি। তো এই মাইনাস ডেল ভিকে ডেল ভি দ্বারা প্রকাশ করা যায়, মাইনাস ডেল ভি, অর্থাৎ কৃত কাজ বিভবের ঋণাত্মক নতিমাত্রার সমান, কৃত কাজ বিভবের ঋণাত্মক নতিমাত্রার সমান। এটা একটা বিভবের কৃত কাজের সংজ্ঞা বা বিভবের সংজ্ঞা।
তাহলে এটারে যদি আমরা আমাদের সমীকরণ 2, তাহলে এটা হবে 3 নাম্বার। এই সমীকরণটাকে ধরি আমরা 3 নাম্বার। তার মানে এই 2 এবং 3 নাম্বার সমীকরণের মান যদি 1 নম্বরে বসাই, 2 ও 3 নং সমীকরণের মান 1 নংয়ে বসাই, তাহলে 1 নং সমীকরণটা ছিল আমাদের, 1 নং সমীকরণটা ছিল ইন্টিগ্রেশন t1 to t2 ডেল্টা t মাইনাস ডেল্টা b। ডেল্টা t এর মান হলো 2 নম্বর, ডেল্টা t মাইনাস ডেল্টা b। ডেল্টা t এর মান হলো 2 নম্বর সমীকরণ। তো এই 2 নম্বর সমীকরণে এই 2 টু খাটা দিয়ে দিলাম আমি, 2 টু খাটা দিলে হলে m r ডট del r মাইনাস del w অথবা f del r এর মান, অথবা কি বলি মাইনাস del w, এটা বলতে পারি আমরা মাইনাস del w। তো এই f del r ডট f ডট del r, অর্থাৎ del w এর মান, মাইনাস del w এর মান হলো f del r মানে মাইনাস del w, এই দুইটা মানে f del r আর এটা মানে এটা, অর্থাৎ f মাইনাস del w মানে f del r, মাইনাস del w মানে f del r। তাহলে মাইনাস del w মানে মাইনাসটা কাটা চলে যাবে, এখানে সূত্র, এখানে যেহেতু মাইনাস del w আছে, তার মানে মাইনাস del w এর মান হলো f del r, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এই সাইনটা হয়ে যাবে প্লাস, ব্র্যাকেটের বাইরে ছিল dt ইকুয়াল টু 0। তো এখন আমরা যদি ইন্টিগ্রেশনটা আলাদা করে দিই তাহলে হবে t1 to t2 m r dot d r dot dr dot sorry dr dot dt plus integration f dot del r dot dt equal to 0। এটা আমরা পেলাম। বা এখন এখানের যে সমীকরণটা আছে, এখানে এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, এম আর ডট প্রথম রাশি, ডেল আর ডট হলো দ্বিতীয় রাশি। তো এটা হলো ইউবি এর ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আমি দিতে পারি। ইউবি এর ইন্টিগ্রেশন ফর্মুলা হলো প্রথম রাশি ধ্রুবক, প্রথম রাশি ধ্রুবক, দ্বিতীয় রাশিটার ডিফারেন্সিয়েশন। তো এই ডেল আর ডট মানে হলো সময় সাপেক্ষে এটা একটা ইন্টিগ্রেশন, সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ডট মানে ডিফারেন্সিয়েশন, একবার ডিফারেন্সিয়েশন। তো এই প্রথম রাশি ধ্রুবক, দ্বিতীয় রাশি, প্রথম রাশিটা ধ্রুবক রেখে দ্বিতীয় রাশিটার ইন্টিগ্রেশন। তো এই ডট মানে ডিফারেন্সিয়েশন, এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ডটটা উঠে যাবে, ডটটা তার উঠে যাবে, অর্থাৎ এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটা চলে যাবে, এই ডিফারেন্সিয়েশন এই ইন্টিগ্রেশন কাটা চলে যাবে, তার মানে ডট উঠে যাবে। তার মানে এটা আমি ডিফারেন্সিয়েশন করে ফেললাম, এর হবে লিমিট t1 থেকে t2। তারপরে সূত্রের মাইনাস, আমরা জানি ডিফারেন্সিয়েশন ইউবি সূত্র হলো কি ইউ ডিবি বাই ডিটি প্লাস বি ডি ইউ বাই ডিটি, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হলো সূত্রের মাইনাস, মাইনাস দেওয়ার পর ইন্টিগ্রেশন সাইন হবে। তারপর এখানে যেটা ধ্রুবক ছিল, এখানে যে রাশিটা ধ্রুবক ছিল তাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ধ্রুবক রাশিটার, অর্থাৎ ইউ এর এখানে ধ্রুবক ছিল, ইউটা এখানে গিয়ে হবে ডিফারেন্সিয়েশন। তো একটা ডট আছে, এর যদি আবার ডিফারেন্সিয়েট করি, এম তো ধ্রুবক, এই একটা ডট এর যদি আবার ডিফারেন্সিয়েট করি তখন হয়ে যাবে ডাবল ডট। আশা করি বুঝতে পারছো। প্রথম রাশিটা ধ্রুবক ছিল এখানে, এখানে গিয়ে হবে ধ্রুবক রাশিটা হবে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এখানে একটা ডট আবার আরেকটা ডট বাড়বে, দুইটা ডট।
তারপর এখানে যে রাশিটা দ্বিতীয় ভি রাশিটা যেভাবে এখানে বসাইছি এখানে গিয়ে হুবহু এটা এইভাবে বসে যাবে, হুবহু গিয়ে এখানে এটা বসে যাবে। তো বসে গেলে কী হলো, এই যে ইন্টিগ্রেশন সাইন দিয়েছি ইন্টিগ্রেশনের জন্য একটা ডিটি, তারপর প্লাস দ্বিতীয় রাশিটা যেভাবে আছে আমি এইভাবে রেখে দিলাম, এফ ডট ডেল আর ডট ডিটি ইকুয়াল টু 0, বা তো এখন আমরা যদি দেখো এখানে যে আমরা মান বসাই তাহলে কি আসতেছে, এই মানটা হলো আমরা বলছিলাম এখানে চিত্রটাতে এই যে এই পি বিন্দু থেকে কি বিন্দু আমি যে দিকেই যাই না কেন সবসময় এর পথ ডিফারেন্সটা একই হবে, পথ ডিফারেন্স সবসময় পি কিউই হবে। অর্থাৎ R1 বরাবর যায়, R2 বরাবর যায়, R3 বরাবর যায়, অথবা যে কোনো দিকে ঘুরে যায় না কেন সবসময় সরণটা ফিক্সড। তার মানে দুই প্রান্তবিন্দু যেহেতু নির্দিষ্ট করা আছে তার মানে এর ডিসপ্লেসমেন্ট ধ্রুবক থাকবে, সময়ের মান ভিন্ন আসক্ত। তো যেহেতু প্রান্তবিন্দু ধ্রুব আছে পি আর কিউ, তার মানে ডিস্টেন্সটা সবসময় ধ্রুবক। তার মানে ডিস্টেন্স ধ্রুবক মানে তার ডিফারেন্সিয়েশনটা কী হবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ ডেল আরটা হয়ে যাবে কি শূন্য, কারণ ডিসপ্লেসমেন্টটা সবসময় ধ্রুব থাকার কারণে। সময়ের মান ভিন্ন সত্ত্বেও যেদিকে যাবে না কেন এটা ধ্রুব পথ, অর্থাৎ পথের পরিবর্তন শূন্য হবে, কোনো দিকেই পথের বা অতিক্রান্ত দূরত্বের কোনো ব্যবধান হবে না, ব্যবধান শূন্য। এই জন্য T1 এবং T2 সময়ের মধ্যে এর সময়ের সরণের পরিবর্তনটা বা পথের ব্যবধান শূন্য। অর্থাৎ এই ইন্টিগ্রেশনের সমাকলন করার পর আমি যদি এর মানগুলো বসাই তাহলে এর মানটা শূন্য হবে, কারণ পথটা যেহেতু ধ্রুব আছে বা পথ পরিবর্তন শূন্য সহজ বসাই, তাহলে এটার মান টোটাল মানটা এটা শূন্য হয়ে যাবে। তো টোটাল মানটা শূন্য হওয়ার পর এখানে এই আমি T1 এই ইন্টিগ্রেশন এখানে এম আর ডাবল ডট ডেল আর ডিটি, এখানে এফ ডেল আর ডিটি। তো এই দুইটা রাশির থেকে আমি একটা এই এম আর ডট এফ অর্থাৎ এই ডেল আর ডিটি এই দুইটা রাশিকে আমি কমন নিতে পারি। তাহলে কমন নিলে এফটা হইল প্লাস, এফটা হইল ধনাত্মক, তার মানে এফটা হইল আগে বসাইলাম মাইনাস এম আর ডাবল ডট এই ডেল আর ডট এই ডেল আর ডিটিকে আমি কমন নিয়ে গেলাম, ডেল আর ডিটিটাকে আমি কমন নিয়ে গেলে আমার এই মানটা আসলো। তাহলে এখন কি পাচ্ছি আমি, ডান পাশ তো শূন্য, এখন এই এম আর ডটের এই মাইনাসটা আমি কমন নিয়ে গেছি, তার মানে এটা এসে প্লাস হয়ে যাওয়ার কথা। তার মানে এফ মাইনাস আর ইকুয়াল টু এফ মাইনাস এম আর ডাবল ডট। আচ্ছা, এখন এখানে যেহেতু সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে, এই পাশে আছে হইলো ডিফারেন্সিয়েশন, এখন আর ডান পাশে হইলো কি 0। যেহেতু এখানে সরণটা হইলো কি ডেল আর হইলো একটা, আমরা জানি প্রথম অধ্যায়ে পড়ছি ডেল আরটাকে বলা হইলো কি অলিক সরণ, ডেল্টা আরটাকে বলা হইলো অলিক সরণ। এই প্রান্তবিন্দুতে ডেল আর শূন্য হওয়ার কারণে এই সমীকরণ অনুসারে এফ মাইনাস আর ডান পাশ হলো শূন্য। তাহলে এই পাশটা আমি শূন্য ধরতে পারি, এফ মাইনাস আর ডাবল ডট ইকুয়াল টু 0। যেহেতু ডান পাশ শূন্য আছে তার মানে ইন্টিগ্রেশন এই মানটা 0 ধরতে পারি, বা এফ ইজ ইকুয়াল টু
m1 ডাবল ডট f এর উপর একটা ভেক্টর সাইন হবে। তো আমরা জানি f আর ডাবল ডট মানে ত্বরণ, আর এর উপর একটা ডট মানে বেগ, আর এর উপর দুইটা ডট মানে ত্বরণ। এটাকে আমি ত্বরণ লিখতে পারি। তার মানে এটা হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটনের গতির দ্বিতীয় সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তার মানে আমাদের হ্যামিল্টনের নীতি থেকে নিউটনের গতির দ্বিতীয় সূত্র প্রতিপাদন হয়ে গেল। ধন্যবাদ সকলকে।